বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি হালিমা আক্তার। আজ এসেছি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ভাষা। এই ভাষার সংজ্ঞা দেওয়ার আগে তোমাদের ভাষা সম্পর্কে সংক্ষেপে একটু পরিচয় দিয়ে নিই। ভাষা সম্পর্কে যদি তোমাদের এই ভাষা এভাবে লিখতে হবে না, এভাবে লেখার প্রয়োজন একেবারে নাই, কিন্তু দেখা যাচ্ছে তুমি যে বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সার করবা, সেইখানে তুমি যদি এর সংজ্ঞা, এর বৈশিষ্ট্য সম্পর্কে বা এর প্রকারভেদ সম্পর্কে কিছুই না জানো, তাহলে তুমি তার অ্যান্সার করতে পারবে না। মুখস্থ বিদ্যা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না। তুমি বাসায় নৈর্ব্যক্তিকগুলো মুখস্থ করে গেলা, স্কুলে গিয়ে পরীক্ষা দিতে বসলা, দেখা গেছে তুমি সব ভুলে গেছো, একটা বলছো তো সব শেষ। আর যদি তোমার এইটার সম্পর্কে ধারণা থাকে, স্বাভাবিকভাবে ধারণা থাকে, তাহলে তুমি বুঝে বুঝে এর অ্যান্সার করতে পারবা। তাহলে তোমার সেই মুখস্থ বিদ্যার দিকে খেয়াল করার প্রয়োজন নেই, বুঝে বুঝে অ্যান্সার দিতে পারবা যে কোন জায়গা থেকে কোন প্রশ্নটা আসছে, তার অ্যান্সারটা কী হবে। দেখো, ভাষা সম্পর্কে বলতেছি যে ভাষা হচ্ছে একটা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ভাষা মানুষের বা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই ভাষা ছাড়া কিন্তু মানুষ এক মুহূর্ত চলতে পারে না। ভাষা ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। কারণ মনের ভাব সমগ্রভাবে প্রকাশ করতে হলে, একটা মানুষের মনের ভাব যদি প্রকাশ করতে হয়, সেখানে যদি তুমি ভাষা দিয়ে প্রকাশ না করো, তাহলে সম্পূর্ণভাবে তুমি ভাষা প্রকাশ করতে পারবে না। এই মানুষ নিজের মনের ভাব সমগ্রভাবে ব্যক্ত করতে পারে বলেই কিন্তু মানুষের আরেকটা নাম হচ্ছে কি, ব্যক্তি। নিজের মনের ভাব সম্পূর্ণভাবে ব্যক্ত করতে পারে বলেই এই মানুষের আরেক নাম হচ্ছে ব্যক্তি। তাহলে নিজেকে ব্যক্ত করতে হলে অবশ্যই ভাষার প্রয়োজন অপরিহার্য। হ্যাঁ, দেখো শিক্ষার্থীরা, ভাষা কিন্তু একদিনই সৃষ্টি হয় না। দেখা যাচ্ছে মানুষের জন্মের অনেক পরে এই ভাষার জন্ম হয়েছে। মানুষের জন্মের অনেক পরে এই ভাষার জন্ম হয়েছে। দেখা যাচ্ছে প্রথম মানুষ কিন্তু ভাষা জানতো না। ভাষার পরিবর্তে দেখা যাচ্ছে অঙ্গভঙ্গি, আকার ইঙ্গিত বা চিত্র অঙ্কনের মাধ্যমে তারা কি করতো, মনের ভাব প্রকাশ করত। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে আকার ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা চিত্র অঙ্কনের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে 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 একসময় কি হচ্ছে, কণ্ঠনিঃসৃত ধ্বনির সৃষ্টি হয়েছে। এবং এই কণ্ঠনিঃসৃত ধ্বনিগুলো বাকযন্ত্রের সাহায্যে বা বাক প্রত্যঙ্গের সাহায্যে ধ্বনিগুলো কিন্তু উচ্চারিত হয়েছে। তাহলে বাক প্রত্যঙ্গগুলো কি, দেখা যাচ্ছে বাক প্রত্যঙ্গ কি, আমি কিন্তু আগেই তোমাদের এই ধ্বনি সম্পর্কে যে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে বাক প্রত্যঙ্গ সম্পর্কে সংক্ষেপে ধারণা দিয়েছি। তাহলে বাক প্রত্যঙ্গগুলো কি হচ্ছে, কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, দন্ত, তালু, নাসিকা, এগুলো কি বাক প্রত্যঙ্গ। এগুলোর সাহায্যে আমরা কি করি, একের ভাব অন্যের কাছে প্রকাশ করি। পরস্পরের ভাবের আদান প্রদানের ফলে ধ্বনিগুলো অপরের কাছে অর্থবহ বা বোধগম্য হয়ে ওঠে। তাহলে আমি সংজ্ঞাটা এখন দিতে পারি। দেখো, ভাষা কি সংজ্ঞা, মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত অর্থবহ ধ্বনি সমষ্টিকে কি বলে, ভাষা বলে। মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক প্রত্যঙ্গ, আমরা জানি বাক প্রত্যঙ্গগুলো কি, বাক প্রত্যঙ্গগুলো সম্পর্কে আমাদের জানা আছে। সেই বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত অর্থবহ, যেটা অর্থ বহন করে ধ্বনি সমষ্টিকে বলে কি, ভাষা। জিহ্বা, কণ্ঠ, ওষ্ঠ, দন্ত, নাসিকা, এগুলোর মাধ্যমে কি করে উচ্চারিত হয়, এবং সেটা হতে হবে কি, অর্থ বহন করতে হবে। তাহলে সেই অর্থ বহন করে ধ্বনি সমষ্টিকে কি বলে, ভাষা বলে। এই ভাষা সম্পর্কে দেখা গেছে বিভিন্ন মনীষীরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন।
যেমন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষা সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে ভাষা। মানব জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে ভাষা। এভাবে দেখা যাচ্ছে ডক্টর এনামুল হক বলেছেন মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে, আমরা বাকযন্ত্র সবগুলো সম্পর্কে আগেই জেনেছি যে বাকযন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য হয়, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত করবে কিন্তু অপরেরও বোধগম্য হতে হবে। এমন যে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উচ্চারণ করে থাকে সে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে, ভাষা বলে। এভাবে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। এবার আসি আমরা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে। ভাষার বৈশিষ্ট্য কি দেখো, ভাষা বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত হবে, কণ্ঠ, ওষ্ঠ, দন্ত, নাসিকা, তালু এই সমস্ত বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে এবং ভাষা মৌলিক উপাদান হতে হবে ধ্বনি। ভাষার মৌলিক উপাদান কি হতে হবে, ধ্বনি। এবং 3 নম্বরে দেখো ভাষা মনের ভাব প্রকাশের বাহন হতে হবে, ভাষা বা মনের ভাব প্রকাশের একমাত্র বাহন হতে হবে। 4 নম্বর দেখো ধ্বনি বিন্যাসের শৃঙ্খলা থাকা প্রয়োজন, ধ্বনি বিন্যাসের শৃঙ্খলা থাকা প্রয়োজন, এটা হচ্ছে 4 নম্বরে। তাহলে এই ধ্বনি বিন্যাসে বা ধ্বনি প্রকাশের শৃঙ্খলাটা কিভাবে থাকা প্রয়োজন, ধ্বনি বা ধ্বনি সমষ্টিগুলোকে যদি আমি শৃঙ্খলাবদ্ধভাবে না সাজাই, এলোমেলোভাবে সাজিয়ে দিই তাহলে কি অর্থ বহন করবে, তাহলে অবশ্যই অর্থ বহন করবে না। তাইলে সেক্ষেত্রে করতে হবে কি বিন্যাসটা ঠিকভাবে করতে হবে, তাইলে সেটা অর্থবহ হবে। তারপর 5 নম্বর হচ্ছে কি ভাষা বিশেষ মনুষ্য সমাজে বোধগম্য হয়ে উঠতে হবে। তাহলে বিশেষ মনুষ্য সমাজ কি, বাঙালি সমাজে যেমন বাংলা ভাষা, বাঙালি সমাজে হচ্ছে বাংলা ভাষা, তুমি অন্য সমাজে যেমন পাঞ্জাব সমাজে যে ভাষা ব্যবহার করবে পাঞ্জাব ভাষা, তারপরে এই ভাষাগুলো এই বাঙালিরা গিয়ে যদি পাঞ্জাবিদের সাথে কথা বলে বাংলা ভাষা তাহলে কি তারা বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে না। তাইলে কি করতে হবে, সেখানে বিশেষ মনুষ্য সমাজে বোধগম্য হয় উঠতে হবে, এরকমভাবে ভাষাকে প্রকাশ করতে হবে। নির্দিষ্ট জনসমাজে ভাষা বোধগম্য হতে হবে, বোধগম্য হতে হবে অবশ্যই। এরপরে দেখো ভাষার প্রকারভেদ। ভাষা 2 প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। মৌখিক ভাষাটা কি, অবশ্যই আমরা জানি যে ভাষা মুখে বলে প্রকাশ করে, মুখে বলে যে ভাষা প্রকাশ করে সেটা হচ্ছে মৌখিক ভাষা, আর যে ভাষা লিখে প্রকাশ করে সেটা হচ্ছে লিখিত ভাষা। মুখের ভাষা কি, মৌখিক ভাষাটা কি, মুখে যে ভাষা মুখে বলে প্রকাশ করে, যে ভাষা মুখে বলে প্রকাশ করে সেটা হচ্ছে মৌখিক ভাষা, আর যে ভাষাটা আমরা লিখে প্রকাশ করি সেটা লিখিত ভাষা। তাহলে দেখা গেছে কি আদিতে কিন্তু লেখার ব্যবস্থা ছিল না। এই মৌখিক ভাষাটার সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। মৌখিক যে ভাষা মুখে প্রকাশ করে সে ভাষাটা হচ্ছে মৌখিক ভাষা। তাহলে কি আমরা দেখতে পেয়েছি যে আদিতে কিন্তু লেখার ব্যবস্থা ছিল, লেখার ব্যবস্থা বা প্রচলন ছিল না, লিখে প্রকাশ করার প্রচলন তখন ছিল না। তাহলে মুখের ভাষায় তখন ছিল মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম, মুখে বলে প্রকাশের মাধ্যম। এখনো দেখা গেছে অনেক জায়গায় এই ভাষাটা বহু ভাষা আছে যেটা মুখে পর্যায়ে রয়ে গেছে, লিখে প্রকাশ করার ব্যবস্থা হয়নি। এখনো অনেক ভাষা আছে, যেমন ধরো আমাদের যে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে প্রত্যেকেরই কিন্তু ভাষা আছে, কিন্তু তাদের সব ভাষার কিন্তু লিখন ব্যবস্থা নাই, সেগুলো কিন্তু এখনো মুখে প্রচলিত রয়ে গেছে। তাহলে কি যে ভাষাগুলোর লেখার ব্যবস্থা নেই সেগুলি কিন্তু হচ্ছে মৌখিক ভাষা। আবার লিখিত ভাষাটা কি, লিখিত ভাষা কি, যেমন মুখের ভাষা কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, মুখের ভাষা কি সীমাবদ্ধতা আছে, মুখের ভাষার অবশ্যই সীমাবদ্ধতা আছে। লিখে প্রকাশ করার ভাষা যেমন দেখো তোমরা লিখে প্রকাশ করার যে ভাষাগুলো সাধু ভাষা, এগুলো তো অবশ্যই তুমি বক্তৃতা দিবা,
বা তুমি কথা বলবা, একজন অপরের সাথে কথা বলবা, তুমি দেখো সেখানে তুমি যদি সাধু ভাষায় কথা বলো, ওই সাধু ভাষায় কথা বলতে যাও, দেখা যাবে ভাষাগুলো কেমন বোঝা যাবে? অবশ্যই বোঝা যাবে না। তাহলে কি এগুলো লিখে প্রকাশ? বক্তৃতা তুমি এ ভাষা বক্তৃতা কিন্তু এই সাধু ভাষা অনুপযোগী। তাহলে বক্তৃতা দেয় কি মানুষ মুখে, তাহলে লিখিত ভাষা কি? লিখিত ভাষাটা তুমি লিখে প্রকাশ করতে হবে না। এগুলো হচ্ছে যেমন এই ভাষাগুলো বিশেষ করে তুমি এই মানে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ থাকে না। লিখে প্রকাশ করা, তুমি অন্যের সাথে মানে পরিচিত হওয়ার একটা সুযোগ, যে সুযোগটা থাকে না। তাইলে আমি লিখিত ভাষাটাকে মানে লিখিত ভাষা কাকে বলতে পারি? যে ভাষা মূলত লিখে প্রকাশ করা হয় সে ভাষাকে বলে কি? লিখিত ভাষা। লিখিত ভাষা। তাহলে আবার দেখা যায় কি তোমার এই লিখিত ভাষা আবার 3 ভাগে ভাগ করছে। লিখিত ভাষাকে কিন্তু আবার 3টা ভাগে ভাগ করছে। যাই হোক, তোমাদের এত মানে বিশেষ বিগত আলোচনা আজকে করবো না, এর বাকি অংশ আবার পরের ক্লাসে দেখিয়ে দেবো তোমাদের। তাহলে আজকে এই পর্যন্তই থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।